চাঁদ রাত আর ঈদ একই সুরে গাথা এক মহিমান্বিত উৎসব। এই উৎসব নিয়ে আয়োজন চলতে থাকে দীর্ঘ 1 মাস ধরে। এত আকাঙ্ক্ষা আর উদ্দীপনার সুর শুরু হয় এই চাঁদ রাত দিয়ে। নতুন চাঁদ ইসলামী শাওয়াল মাসের আগমন এবং ঈদের দিনকে ইঙ্গিত করে। মুসলিমদের কাছে চাঁদ রাত উদযাপন একটি ঐতিহ্যবাহী উৎসব। বিশেষ এই রাতের স্মৃতি, উদযাপন প্রক্রিয়া আর ঈদের পরিকল্পনা নিয়েই আমাদের এই আয়োজন। স্বাগত জানাই চাঁদ রাত অনুষ্ঠানে। পুরোটা আয়োজন জুড়ে আমার সঙ্গে এই আড্ডায় যোগ দিবেন এই সময়ের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় 3 মুখ লুইপা, কামরুজ্জামান রাব্বি এবং আতিয়া আনিসা। ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন? ঈদ মুবারক। খুব ভালো আছি। ঈদ আমেজ শুরু হয়ে গেছে অলরেডি। খুব ভালো, ভীষণ ভালো আছি। খুব ভালো আছি, অনেক ঈদ আমাদের সবারই অনেক পছন্দের। আমরা সবাই অনেক ভালো আছি। তো আয়োজনটা যেহেতু চাঁদ রাত নিয়ে, চাঁদ রাতের তো নিশ্চয়ই প্রস্তুতি ধুমসুম করে শুরু হয়ে গেছে। আপনাদের চাঁদ রাতের আয়োজন প্রস্তুতি কেমন? আনন্দ হয় সবসময়। দেখা যায় যে আমরা মেহেদি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, তারপরে এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করি, একদম লাস্ট মোমেন্ট শপিংটাও শেষ করে ফেলি। সো এবারও তার ব্যতিক্রম না। আমরা অলরেডি যেহেতু লাইভে চলে আসছি, সবার সাথে দেখা হচ্ছে, আমার অডিয়েন্সের সাথে দেখা হচ্ছে চাঁদ রাতে, এটা একটু ভিন্ন রকম। সো এটা শেষ করে গিয়ে তারপরে মেহেদি উৎসব, তারপরে বাকি শপিং সব কিছু শেষ হয়ে যাবে। ভাইয়া, আপনার লাস্ট মুহূর্তে প্রিপারেশন কি শেষ হয়েছে? হ্যাঁ, আমার তো শেষ। আসলে আমার এখন নিজের জন্য প্রিপারেশনটা খুবই কম, পরিবারের জন্যই করতে হয়। আমার ওয়াইফ, আমার বেবির জন্য হয়তো এই মেহেদি কিনে দেয়া, আর শেষে বন্ধুদের সাথে একটু আলাপ করা যে যারা ঢাকায় আছি আমরা, নামাজে কালকে কখন নামাজে যাব, কোথায় যাব, মূলত এটাই। আতিয়া আনিসা আপু, আপনার প্রিপারেশন কেমন? আমি চাঁদ রাতে আমি অনেক এক্সাইটেড থাকি। আমার ফ্রেন্ডরা মিলে আমরা লেট নাইটে বের হই, শপিং করা হয়ে যায় আগে, এবার তারপর কেন জানি শপিংয়ে মার্কেটে যেতে খুবই ভালো লাগে চাঁদ রাতে। এবং ফ্যামিলি সহ, আমার মা সহ বের হই। এবং মেহেদি দেওয়ার যে বিষয়টা, আমি ছোটোবেলা থেকে একটু মেহেদি দিয়ে দিতে পারি। তো আমার সব কাজিনরা আমার বাসায় আসে, আমার খালামণির মেয়ে, মামার মেয়ে, সবাই এসে একসাথে ওদেরকে আমি মেহেদি পরিয়ে দিই। এবং আমি হচ্ছে ঈদের দিনের জন্য তার আগে রাতে ডেজার্ট রেডি করা শুরু করে দিই মিড নাইটে। সো এটার প্রিপারেশন করবো আর কি, এই প্ল্যান। বাহ, রান্নাবান্নার শখ তাহলে আপনার ভালোই আছে। রান্নাবান্নার শখ আসলে ওরকমভাবে করে ওঠা হয় না, কিন্তু আসলে স্পেশাল ডেগুলোতে আমি চেষ্টা করি। আচ্ছা, ইদানিং আপনাদের দুজনের কাছে প্রশ্ন। সামাজিক মাধ্যমে তো দেখা যায় কারো বয়ফ্রেন্ড ইউএস থেকে টাকা পাঠাচ্ছেন, কারো ঈদের বাজেট 30-40 লাখ টাকা। আপনাদের দুজনের কি অবস্থা? বলো আপু, তুমি বলো। আসলে হয় কি, আমাদের ঈদটা তো কাটে মিউজিক্যাল, আমাদের অডিয়েন্সের সাথে কাটে। তো আমরা চিন্তা করি যে ঈদের যে 7টা দিন আছে, সেই 7টা দিন আমরা কোন প্রোগ্রামে যাব, কোন টেলিভিশনে আসব, সেইখানে নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট করব। সো ওটা নিয়েই না সবসময় জল্পনা কল্পনা চলতে থাকে। আমার তো অলরেডি প্ল্যান করা হয়েছে আমি 7 দিন কোন কোন কাপড় পরে টেলিভিশনে আসবো। মানে কোন অনেকগুলো টিভি শোজ আছে ঈদকে ঘিরে, তো ওই প্ল্যানিংয়ে আসলে। আর যেটা বললাম বয়ফ্রেন্ডের কথা, আসলে ওরকম আমাদের কিছু না। আমরা আমাদের যেটাই হোক, আমরা আমাদের পরিবারের সঙ্গে শপিং বা যেটাই হোক, সেটা আমরা ঈদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে বেশি পছন্দ করি, এবং আমাদের শ্রোতাদের সঙ্গে। এই বিষয়ে সব থেকে দুর্ভাগা হলো রাব্বি ভাই। না, সেটাই আসলে। আপনার প্রশ্নটা যদি এমন হতো যে আমেরিকান কোনো গার্লফ্রেন্ড টাকা পাঠাচ্ছে, সেটা আপনাকে করতে পারি। আমেরিকান কোনো গার্লফ্রেন্ড আছে যে আপনাকে না, এরকম 30-40 লাখ নাই। টাকা সেটাই তো পাঠাবে? ব্যাড লাক। থাকলেই বোধহয় বেশি ভালো হতো, কারণ এতগুলো টাকা 40-50 লাখ টাকা শপিং করার জন্য পাঠাবে, এটা তো খুবই ভালো। বউকেও রাজি করাতাম যে কোনো সমস্যা চলো দুজন মিলে শপিং করি। বউ রাজি হতো? সেটা তো জানি না, চেষ্টা করতাম লিস্ট। চাঁদ রাতে রান্না বান্নার একটা আয়োজন থাকে নিশ্চয়ই। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই। ওকে, আমি ভাবি আপনার কোন পছন্দের খাবারটা রান্না করে? ভাবি সবসময় যেটা রান্না করে সেটা আমার পছন্দের যেন হয়, এই চেষ্টাটা করে। মানে বাসায় শুধু চাঁদ রাত না, যে কোনো সময় যদি কোনো রান্না করে সেটা আমার পছন্দ হবে কিনা, আমার পছন্দের খাবার কিনা, সেইটা খুব মেনটেন করে। এবং তার পছন্দের অনেক কিছু সে বিসর্জন দিয়েছে তার জীবন থেকে আমার জন্য। লাইক আমি যদি ছোট করে বলি ধনিয়া পাতার কথা, সো সেটা আমি পছন্দ করি না, আর আমার ওয়াইফ তার অনেক পছন্দ এটা, বাট সে আমার জন্য স্যাক্রিফাইস করে এটা বাসায় কেনাই বন্ধ। সো চাঁদ রাতে স্পেশালি, মানে চাঁদ রাতের জন্য স্পেশাল কিছু করা হয় না কখনোই আমি দেখেছি, বাট প্রিপারেশনটা নেয় যে সকালবেলা আমি নামাজে যাব, অন্তত সেমাই মুখে দিয়ে যাব, এই যে ব্যাপারগুলো, এই প্রস্তুতি চলে সারা রাত। আর ওই যে মেহেদির কথা বলছিল আপু দুজন, মেহেদি তো বাসায় চলছেই। ভাবিকে মেহেদি পরিয়ে দিয়েছেন? দিয়েছি 2-1 বার।
এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, ভাঙাচোরা ভাবে হলেও দিয়েছি আর কি। আপু আপনার কাছে জানতে চাই, চাঁদ রাতে ডেজার্ট বাদে আর কি কি বানানো হয়ে থাকে বা বাসায় কি হেল্প করা হয়ে থাকে? ওটার দায়িত্ব আমার আম্মুর, ওটার দায়িত্ব আমি নেই না, আমি শুধু ডেজার্টটাই মেক করি। অ্যান্ড হচ্ছে আমি ক্লিনিং, ঘরের ক্লিনিংয়ের দায়িত্বটা আমি নিই। আমি আমার ইন্টেরিয়র সব কিছু চেঞ্জ করে ফেলি ঈদের আগের দিন, মানে নতুন আমার পর্দা থেকে শুরু করে বিছানা চাদর সব কিছু চেঞ্জ করে ফেলি প্রতি ঈদে। এটা আমি প্রতি বছরই করি, আমার ভালো লাগে নতুনত্ব আনতে নিজের ঘরের রুমে। তো সেটা দায়িত্ব নেই, বাট রান্নার যে মেইন কোর্সে যে সেটা আমার মা দেখে, ওইটা আমি একদমই এখনো পারি না। ডেজার্টের দায়িত্বটা আমি নেই, ডেজার্টগুলো আমি মেক করি। আর নিশ্চয়ই আপনার বাবা অনেক ভালোবাসে। হ্যাঁ, বাবা অনেক ভালোবাসে, বাবা তো চায় যেন সব রান্নাই আমি করি। কিন্তু সে খুশি হয়, বাবা খুবই খুশি হয়, ছোটোখাটো যেটাই রান্না করি সে খুবই এক্সাইটেড হয়ে খায় এবং খুবই প্রশংসা করে। আপু, রেজিস্টার্ড মানুষের সাথে কিভাবে কাটে সময়টা? আমি অবশ্য আনিশার মতো একটু অ্যাডভান্টেজ নেই, সেটা হচ্ছে ছোটবেলা থেকে আব্বু আম্মুর সাথে ঈদ করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমার বিয়ে হয়েছে 12 বছর, তবুও আমি আমার বাবা মার সাথে ঈদ করতে পারি। সো যে রান্না বান্না ওই পুরো বিষয়টাই কিন্তু আম্মুর ওপর চাপিয়ে দিই, আমি ওটার ধারে পাশেও যাই না আসলে। আর আনন্দ করি, ভীষণ আনন্দ করি, এদিক সেদিক ঘোরাফেরা করি। এই একটা দিন মনে হয় যে একদম নিজের জন্য। যদিও সকালের অনেকটা সময় একটু ঘুমিয়ে কাটে আমার কাছে কেন জানি মনে হয় ঈদের দিনটা একটা বিশাল বড় ছুটির দিন, মানে কোনো টেনশন নাই, কিছু নাই। সো সকালের দিকটা একটু ঘুমিয়ে কাটে, তারপর থেকে একদম ঘোরাঘুরি শুরু হয়ে যায় আমার। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে বিয়ে হওয়ার পরও আপনি আপনার বাবা মার কাছ থেকে বকা খেয়েছেন, কেন চাঁদের রাতে এতক্ষণ বাইরে? বকা খাইনি, তবে একবার বাসায় এসে দেখি যে আমি অনেক লেট করে ফিরেছি এবং দেখলাম যে আমার মার খুব মন খারাপ, যে আমি কি সারা জীবন শুধু রান্নাই করব, আমার কোনো ঈদ নাই, ঈদ বলে আমার কিছু নাই, আর তোমরা তো একটা খবরও নিলা না, আমি যে রান্না করছি তোমরা ঘুরে ফিরে আসলা, আমার একটা খবর নিলা না। ওইবার খুব মন খারাপ হয়েছে। ওইবার আমি একটা ডেজার্ট করেছিলাম ঈদের দিন, আমার মনে আছে। তার মানে রান্না বান্নার খুব একটা শখ নেই আপনার? আমি আসলে সারা বছর 3 বেলা রান্না নিজের হাতে করি। সো ঈদের দিনটা আমার কাছে ওই যে বললাম মনে হয় ছুটির দিন, ওটাকে আমি ছুটির দিন হিসেবে সেলিব্রেট করি। আমার ওই দিন ভাইয়া রান্না করা দরকার। ভাইয়া রান্না করে, এক্স্যাক্টলি। ওই ঈদের দিন কিন্তু অনেকবার হয়েছে যে ভাইয়া রান্না করেছে। ওর একটা স্পেশাল ডিশ আছে, আরাবিয়ান ডিশ, মান্দি। সো ঈদের দিন আমরা ওই রান্নাটা খেতে পাই আর কি। আমি মনে হয় মান্দি? খেয়েছি একবার মান্দি ভাইয়ার হাতে। হ্যাঁ, রাব্বি ভাই কখনো রান্না করে খাইয়েছেন? না, আমি কখনো রান্না করে খাওয়াইনি, মানে আমি আমার বাসায় রান্না করেছি, আপুদেরকে খাওয়াইনি, বাট আমার ওয়াইফ সবাই খেয়েছে। আমার এমন হয়েছে, আমার বউ বলে মাঝে মধ্যে যে আমি নাকি তাকে রান্না শিখিয়েছি, তো সেটা আমি বিশ্বাস করি না। আমি হয়তো ফর্মুলাটা তাকে বলে দিয়েছি, সে তার মতো করে চেষ্টা করেছে। এই তো, আমি রান্না করেছি, অনেকবার রান্না করেছি, এখনো সময় পেলেই রান্না করি। রাব্বি ভাই, আপনি কোনো কিছু রান্না করলে সেটাকে খাওয়ার উপযোগী হয়? হ্যাঁ, নিঃসন্দেহে এটা খুবই বেশি ভালো হয়, আর এই জন্য আমার ওয়াইফ বলে যে সে আমার থেকে রান্না শিখেছে। মানে আমার রান্না করা হাঁসের মাংস, গরুর মাংসের কালাভুনা যদি কখনো আপনি খান, আমার মনে হয় আপনার ভালো লাগবে। অবশ্যই, আমরা অবশ্যই ট্রাই করতে আমি চাই। দেখতে পাচ্ছি এখন আপনার গল্প তাই শুনে, না? আমি মানে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছি। কালকে ঈদের দিনে দাওয়াতটা নেওয়াই যেতে পারে। দাওয়াত দিতে পারি, তবে আমার ওয়াইফ রান্না করবে, কারণ আমি পছন্দ করি তো তার হাতের রান্নাটা। আগে সে disclaimer রান্না দিয়ে করে দিচ্ছে কিন্তু। খাওয়াবে। আচ্ছা আপু, আপনি আমাদের জন্য স্পেশাল কোনো পার্টির আয়োজন করবেন না? আমি, হ্যাঁ, চলে এসো আমার বাসায়, কোনো অসুবিধা নেই। চাঁদ রাতে বন্ধু বান্ধব নিয়ে? হ্যাঁ, একদম চলে এসো, মেহেদি পরিয়ে দিব তোমাদের সবাইকে। আর কোনো স্পেশাল আয়োজন হয় না? ওই তো বললাম, ফ্রেন্ডরা মিলে আমার বাসায় আসা হয়, ফ্রেন্ডরা মিলে আমরা, আমার মেয়ে বান্ধবী এবং আমার কাজিনরা মিলে সবাই একসঙ্গে মেহেদি পরি। আমাদের চাঁদ রাতের জন্য স্পেশাল ড্রেস বানানো হয় সব কাজিনরা মিলে একসঙ্গে, সো ওটা পরে আর কি সেলিব্রেশন করি বাসায়। সেটাই স্পেশাল। সেটাই স্পেশাল, একদম। ওকে। আপু বলছিল উনি খুব আনন্দ করে ঘরদোর সাজানোর একটা মানে প্রক্রিয়া করে থাকেন, নতুন বেডশিট, নতুন পর্দা। তো আপনাদের দুইজনের মতামত কি এই যে অন্দরমহল সাজানোর? এইটা আসলে আমার যেটা মনে হয় যে আমি তো একদম গ্রামে বেড়ে ওঠা, তো গ্রামের প্রত্যেকটা পরিবারের দ্বারা এটা সম্ভব ছিল না যে নতুন কিছু পর্দা চেঞ্জ করে রেগুলার এটা করা। বাট প্রত্যেককেই দেখতাম তাদের ঘরদোর পরিষ্কার করা, যেটাকে বলে একদম ধুয়ে মুছে, যাতে ঈদের দিনে পুরাপুরি ক্লিন থাকে। সারা বছর যেভাবেই রাখুক, ওই রাতটাতে পরিষ্কার করে যেন পরের দিনটা ক্লিন থাকে। এইটা বোধহয় বাংলার একটা ঐতিহ্য হয়ে গেছে, সব জায়গায় এটা সব করে। জায়গায়। এক একটা পরিবার এক এক রকম ভাবে করে, কিন্তু মূল ব্যাপারটা একই রকম থাকে। আপনি কি ঘর সাজাতে হেল্প করেন নাকি ঘর করি, আমার- উল্টাপাল্টা করতে হেল্প করেন? আমি সাজা
আবারও স্বাগত জানাই চাঁদরাত স্পেশাল চাঁদরাত অনুষ্ঠানে। এবার আমরা চাই আমাদের সঙ্গীতাঙ্গনের এই বিশেষ শিল্পীদেরকে নিয়ে দর্শকরা আরও কিছু জানুক, আরও অনেক কিছু জানুক। তো শুরুতেই আমরা শুরু করব আনিসাকে দিয়ে। আমরা খুব ছোট ছোট প্রশ্ন করব অ্যান্ড অ্যান্সারগুলো আমরা হ্যাঁ বা না অবশ্যই নিব না, আমরা একটু ডিটেলসে নিতে চাই। আচ্ছা ঠিক আছে। ওকে, আপনার জন্য প্রথম প্রশ্ন, চাঁদরাতে আপনার কাছে সব থেকে ভালো লাগা কি? সব থেকে ভালো লাগা পরিবারের সাথে সময় কাটানো, মেহেদি পরিয়ে দেওয়া, ফ্যামিলি সবাই গেট টুগেদার, সব থেকে ভালো লাগা। কি সব থেকে খারাপ লাগে? মাঝে মাঝে কি হয়, আমার একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা যখন আর হয় না তখন আমার অনেক মেজাজ খারাপ হয়ে যায়, আর ওই মেজাজ খারাপটা আমার ঈদ পর্যন্ত চলতে থাকে। আচ্ছা, কোন খাবারটা আছে যেটা আপনার চেটে পুটে খেতে ইচ্ছা করে? ফুচকা। ফুচকা? I love- চটপটি? না, ফুচকা বেশি পছন্দের, আমি আনলিমিটেড ফুচকা খেতে পারবো। ঈদে কি ফুচকা বানানো হয়? হ্যাঁ, আমার নানু বাসায় বানানো হয় ঈদে। তার মানে ফুচকাটাই একমাত্র আপনার যেটার জন্য একদম, ওয়েট করতে থাকেন। একদম। বাট আপনি যে ডেজার্টটা বানান সেটা নিজের খেতে ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। আমি কাস্টার্ড বানাই, পুডিং বানাই, ভালো লাগে। কোন জামাটি স্পেশাল সময়ে পড়তে চান? আমার প্রত্যেকটা জামাই আমার কাছে স্পেশাল। আমার তো মনে হয় যে আমি একদিনে সবগুলো পরে ফেলবো। আমি নতুন ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি। ওই প্রথমবার পরা পর্যন্ত এটা একদমই ভালো অভ্যাস না, বাট আমি থাকে না যে আমার এখন এই স্বভাবটা আছে, আমি নতুন জামা পরে আমি নাচি মিররের সামনে। ছোটবেলা এখনো সেম। আমার খুব ভালো লাগে নতুন ড্রেস পরতে, খুবই পছন্দ করি আমি, আমার খুবই হ্যাপি হয়ে যাই। পরিবারের বাইরে কেউ কখনো শাড়ি উপহার দিয়েছে? পরিবারের বাহিরে না, শাড়ি উপহার পাইনি আমি। আচ্ছা, কার কাছ থেকে সালামি পাওয়ার সম্ভাবনা বেশি? বাবা, আনডাউটেডলি। আমার বাবা মা দুজন, এবং আমার বড় ভাইয়া, কাজিনরা, ওরা। স্পেশাল কোনো সালামি পাওয়ার সম্ভাবনা আছে? না, আপাতত এখন পর্যন্ত নেই, ইন ফিউচারে হলে হতে পারে। স্পেশাল কাউকে নিয়ে ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে? না, একদমই নাই। থাক, আমরা সব না না শুনছি। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য। দুর্ভাগ্য। না, শুধু হ্যাঁ আর না বলা যাবে না দেখে ও এটাই বলেছেন তো। না, একদমই নাই, একদমই সাথে নাই। add করা। ঈদের সকালে কোন গানটি মহল্লার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গাইতে ইচ্ছা করে? ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। চাঁদরাতে শৈশবের কোন জিনিসটি সব থেকে বেশি মিস করেন? শৈশব, পুরো শৈশবটা আমি মিস করি। চাঁদরাতের শৈশবটা আসলে কোনো থাকে না, কোনো চিন্তা ছিল না, কোনো স্ট্রেস ছিল না, শুধু এনজয় এনজয় এনজয়। ওই পুরো সময়টাই, পুরো শৈশবটা আমি অনেক মিস করি। যদি পারতাম ফিরে যেতে, অবশ্যই চলে যেতাম। যদি হঠাৎ করে কখনো ছেলে হয়ে যান তখন কি করবেন? হঠাৎ করে ছেলে হয়ে গেলে কি করব? না, আমি যেটা আছি আমি ভালো আছি, আমি ছেলে হতে চাই না। স্বপ্নে, মানে দুর্ভাগ্যক্রমে। আচ্ছা, এটা আমি এখন কিভাবে বলবো? আমি হঠাৎ ছেলে হয়ে গেলাম, যখন হবো তখন আমি বলতে পারবো। আমি এখন জানি না আমি কি করবো। আমি অনেক অবাক হবো, এটা কি হলো আমার সাথে, আমি ছেলে কেন হয়ে গেলাম। কেমন মনের মানুষ চান? অবশ্যই অনেক ভালো মনের একজন মানুষ চাই, যে আমাকে বুঝবে। এটাই, শুধু আমাকে বুঝবে, মানে আমি মানুষটা কেমন সেটা বোঝার চেষ্টা করবে। ভালো মনের একজন মানুষ চাই। এখন একটা স্পেশাল টাস্ক আপনার জন্য। আমি ভয় পাচ্ছি। আপনার টাস্কটা হলো, ধরেন ফুটপাতে আপনি একজন কাপড় বিক্রেতা, তো আপনার আচ্ছা। এখন অনেকগুলো গেস্ট আছে, আশেপাশে অনেক মানুষ আছে, আপনার কাপড়গুলো বিক্রি করতে হবে। কিভাবে করে আপনি তাদেরকে ডাকবেন? এই যে যে নিয়ে যান কাপড় নিয়ে যান, এটা এটা বলবো? আমি জানি আমি না। অন্তত কিনতে যাব না। আমিও কিনতে যাব না। আমি গান গাবো। হ্যাঁ, এটা হতে একটা পারে। গান। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলায়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘ ওড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায়, চলো নিরালায়, চলো নিরালায়, পরাণে শয়নে নয়নে নয়নে, তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলায়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘ ওড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায়, চলো নিরালায়, চলো নিরালায়। Thank বাহ, you. খুব সুন্দর। কিন্তু রাবি ভাই, আপনার কি মনে হয় যে এই গান গাওয়ার পর কে কে কাপড় কিনতে আসবে? আমার মনে হয় যারা এই গানটা শুনেছে প্রত্যেকেই আসবে, অন্তত আতিয়া আনিশাকে দেখার জন্য হলেও আসবে। যেটা কাপড় নিয়ে যাই, শিল্পীকে দেখলাম, গানটাও তো ফ্রিতে শুনতে পেলাম। যাই, এবার আমরা আপনাকে দিয়েই শুরু করব। বাহ। চাঁদরাতে কি সবচেয়ে মিস করেন? চাঁদরাতে মিস করি চাঁদ দেখার পরে, গ্রামে থাকতাম যখন, চাঁদটা দেখার পরে বন্ধুরা দৌড়াদৌড়ি শুরু করতাম, চাঁদ দেখা গিয়েছে কোথায়, অনেক দূরে চলে যেতাম ফাঁকা জায়গায় চাঁদ দেখার জন্য। সো ওই যে লাফালাফিটা, সেটা খুব মিস করি। এখন আর হয় না সেটা। টিভিতে দেখে নেই কালকে ঈদ, চাঁদ দেখা গেছে। কৈশোরের সব থেকে দুষ্ট বন্ধুর উদ্দেশ্যে যদি কিছু বলতে হয়, কি বলবেন? আমরা খুব ডাব চুরি করতাম,
সো অনেক সময় মানুষের কাছে ডাব না পেলে নিজের গাছেও চুরি করতে হয়। মানে চুরি করাটা ইচ্ছা ছিল, আসলে উদ্দেশ্য ছিল চুরি করা, চুরি করতে হবে, সেটা হোক এটাই হলো নিজের উদ্দেশ্য। গাছ। হ্যাঁ, সো ওদেরকে বলতে চাই যে তোরা ওইরকমই থাক, আবার চুরি করবো একসাথে। এবার যাওয়া হবে? না, এবার তো যাচ্ছি না, কোরবানির ঈদে যাব। তাহলে ডাব চুরি করা হবে? হয় মাঝে মধ্যে। এখনো হয়? এখনো তার মানে হয়। এটা কৈশোরের গল্প না, এটা এখনকারই গল্প। হ্যাঁ, আমি আসলে কৈশোরটাকে তো আর ফিরে পাবো না, কিন্তু কৈশোরের অনেক কিছু এখন করতে চাই ওইভাবেই, প্যারালালি করতে চাই, কারণ ওই বন্ধুরাও ওইরকমই আছে, অনেকেই সাপোর্ট করে। চাঁদরাতে দল বেঁধে কোন গানটি গাইতে ইচ্ছে করে? সবগুলো গান আসলে, এই রমজানের রোজার ঈদ এই গানটা তো খুব স্পেশাল গান, এইটা শুধু টেলিভিশনে শুনতাম আমরা, তা আমরা গাইতাম না, আমরা ট্রেন্ডি যে গানগুলো ছিল সবগুলোই গাইতাম। সো খুঁজতাম যে চাঁদ রাতে ঈদ উপলক্ষে কি কি গান আসলো নতুন, সেইগুলোই আমরা শুনতাম, স্পিকারে বাজাতাম, গাইতাম, আলাদা করে কোনো গান না। চাঁদরাতে প্রেমিকার বাড়িতে কখনো চুপি চুপি দেখা করতে গেছেন? সেই সুযোগ হয়নি, প্রেমিকা তো ঢাকায় এসে, আর ঢাকায় যখন প্রেম করতাম তখন প্রেমিকার সাথে আমার দেখা হওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ ঈদের মধ্যে সে চলে যেত তার বাড়ি ঠাকুরগাঁও, আর আমি চলে যেতাম রাজশাহী। সো এই মোটামুটি 200-250 কিলোমিটার দূরত্বে গিয়ে দেখা করা চাঁদরাতে, এত প্রেম ছিল না। আচ্ছা, কিন্তু আপনার গ্রামের বাড়িতে কখনো কারোর প্রতি ভালো লাগা ছিল না? ছোটবেলার যে একটা ভালোবাসা আছে সেটা? না, এরকমটা ছিল না। স্কুলে যখন পড়তাম তখন অনেক বড় আপুরা যারা ছিল, মানে আমি হয়তো 7-এ পড়ি, 9-এ পড়ে কোনো একটা আপু, তো শুনতাম যে ওই আপুটা বোধহয় ওর সাথে প্রেম করে, তখন মনে হতো আমার সাথে যদি প্রেম করতো কেমন লাগতো, এই ব্যাপারগুলো হতো। এছাড়া ওইরকম কোনো ফিলিংস ছিল না। আচ্ছা, ভাবি যদি কোনোদিন আপনাকে শর্ত দিয়ে বসে আপনার শাড়ি পরতে হবে, কি করবেন? পরে ফেলবো, কোনো সমস্যা নেই, আমার ভালো লাগে সবকিছু করতে। আর ভাবিকে যদি শাড়ি পরাতে বলে, পারবেন? এইটা একটু কঠিন হয়ে যায়, বাট তারপরে ওই যে শাড়িটা যখন কুচি করে তখন ধরা, এগুলো আমি সবসময় করি, কিন্তু নিজে নিজে পরিয়ে দেয়, ওই কতগুলো যে প্যাচ দিতে হয় এটা এখনো কখনো মনোযোগ দিয়ে দেখিনি আসলে। মনোযোগ দিয়ে দেখবো আগে, টুকলি করব, তারপরে হয়তো করা যাবে। আচ্ছা, হঠাৎ যদি আপনি একদিন দেখেন আপনি মেয়ে হয়ে গেছেন, আমি খুশি হব। ওই যে বললেন না যে বয়ফ্রেন্ডরা 40-50 লাখ টাকা দিয়ে ফোন কেনার জন্য, শপিং কেনার জন্য দিবে, তো আমি সেটা হলে খুশি হব। হয় আদৌ সম্ভব? সম্ভব না, উনি তো যদি শব্দটা দিয়েছেন এই জন্য বললাম যে সবকিছুতেই 40-50 লাখ দেয় তো না। আমি তো কখনো পাইনি, আমি তো নিজের টাকা দিয়ে নিজেই চালিয়ে নিয়েছি। আপুরা বলেন। আমিও নিজের টাকা দিয়ে নিজের, কেন মানে এটা কেন, আমি এটা কেন করবো? আমার এটা শুনেই তো মেজাজ খারাপ হয়ে গেছে যখন এটা যাই হোক, দেখেছি। আমাকে দিলে আমি করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে কয়টা বয়ফ্রেন্ড পালার ইচ্ছা আপনার? এইটা যদি দুষ্টামি করে বলি তাহলে অনেকগুলো, যে আসবে আসো, যে যাবে যাও, এই টাইপের। আর যদি সেটা না হয় তাহলে বয়ফ্রেন্ড পালতেই চাই না। ভাবিকে নিয়ে ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, যদি প্রাক্তনের সাথে দেখা হয়? কোনো সমস্যা নেই, প্রাক্তনকে বলবো এটা আমার বর্তমান, তুমি প্রাক্তন, এই শেষ। কিন্তু প্রাক্তনের সাথে কথা বলে ভাবি মাইন্ড করবে না? মনে হয় না, কষ্ট পাবে হয়তো বা, স্বাভাবিকভাবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয় যে কষ্টটা আসলে প্রকাশ করতে চাইবে না, কিন্তু পরিস্থিতিটা ম্যানেজ করে ফেলবে। ঈদের সময় কোন ব্যক্তিটাকে বেশি মিস করেন? স্পেশালি যদি বলতে চাই তো পরিবার, বাবা মা, যারা আসলে এই যে রমজানের ঈদটাও তাদের সাথে কাটাতে পারি না, কারণ যখন আমার এই পরিবারটা ছিল না, আমার ওয়াইফ বেবি তারা ছিল না, তখন তো সকালে ঘুম থেকে উঠে গোসল করে নামাজে যাব, মা সেমাই রান্না করলো সেটা খেয়ে যাব। সো সেইটা আর নাই। এসে প্ল্যান থাকে যে আমরা গ্রামে এসে আমার গোরস্থানে যাব, দাদা দাদির কবর আছে, তাদেরটা জিয়ারত করে বাসায় ফিরবো এবং বাবাকে সালাম করব, মাকে সালাম করব। মা বাবার তুলনায় কম টাকা দিত, তো বলতাম যে না, তুমি বাবার থেকে বেশি করে নিবে যাতে করে আমাকেও দিতে পারো। সো এই ব্যাপারগুলো মিস করি মানুষগুলোকে খুব। যদি ভাবি আপনাকে কখনো প্রেম করার অনুমতি দেয়, প্রেম করবো করবেন? না। করবেন না? কারণ করবো না বলতে, তথাকথিত যে প্রেম আমরা যেটাকে বলছি সেটা তো অবশ্যই করবো না, সেটা পেইন ছাড়া কিছু নেই। কারণ আমি প্রেম করেই তো বিয়ে করেছি, আমি দুইটাই দেখেছি। আমার কাছে মনে হয় যে আমি প্রতিনিয়তই প্রেমে পড়ি, যে কোনো সৌন্দর্যের প্রেমে পড়ি। আমি রাস্তায় যখন এখানে আসছিলাম তখনও একটা মেয়েকে দেখেছি রাস্তায়, দেখে আমার ভালো লেগেছে, কিন্তু ওই পর্যন্তই, আমি ভুলে গেছি যে এখন বলতে হবে জন্য ওটা কানেক্ট করলাম। সেরকম প্রতিনিয়ত মেয়ে, ছেলে, মানুষ, গাছ, পশু পাখি সব কিছুর প্রেমে পড়ি। এই প্রেমটা থাকুক, সবসময় পড়তে চাই, এটা ভাবিও জানে। ওকে। আচ্ছা, ইফতারের সাথে যেমন ছোলা, তেমনি ঈদের সাথে শ্যামাই, জিনিসটা কেন ঘটলো? এটা বোধহয় অনেক পুরনো একটা ট্রেডিশন, এটা হয়ে আসছে। কারণ ইসলাম ধর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদের দিন আনন্দের দিন, সো মিষ্টি মুখ করতে হয়। এই মিষ্টিটা যে কোনো কিছুই হয়তো ছিল একটা সময়, কিন্তু বাংলাদেশে এটা ট্রেন্ডি হয়ে গেছে সেমাই। সেমাইয়ের জায়গায় অন্য যে কোনো মিষ্টিও হতে পারতো,
তো সেমাইটা এমনভাবে ট্রেন্ডি হয়ে গেছে এবং মানুষের ট্রেডিশনাল হয়ে গেছে, যে কোনো পেশার মানুষ, যে কোনো অর্থনৈতিক অবস্থানের মানুষ অন্তত সেমাইটা কেনে যে হ্যাঁ। খাবো এটা ঈদের দিনে। সো ট্রেডিশন হয়ে গেছে এই জন্যই, কারণ ঈদ সবার জন্যই আনন্দের। আনন্দের। লুইপা আপু, আমার আপনি শেষ। নিশ্চয়ই কোশ্চেনের প্যাটার্ন দেখে বুঝতেই পারছেন আমি আপনার তো জন্য কি কি। সারেন্ডার করতে চাই, কারণ ওরা দুজনে এত সুন্দর করে কথা বলে, আমি হা করে শুনছি দুজনের কথা, আমি জানি না আমি কি করব, আমার মনে যা আসবে তাই বলে দিব। লুইপা আপু, এবার আপনার পালা, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো আরেকটি বিরতিতে যাওয়ার, কোথাও যাবে না, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু চাঁদরাত স্পেশাল, চাঁদরাত অনুষ্ঠানে। এতক্ষণ আমরা রাবি ভাই এবং আনিশার কথা শুনছিলাম। এখন লুইপা আপু, আপনার পালা। নিশ্চয়ই আপনি অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিয়ে সময়টা পেয়ে গেছেন। হ্যাঁ, অনেক কিছু তো ওদের কাছ থেকে উত্তর শুনেছি, সো ওইটাও পাস করে দিতে পারি, সমস্যা নেই। প্রশ্ন কিন্তু এক হবে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু অবশ্যই দেবেন। ওকে, প্রথম প্রশ্ন আপনার কাছে। চিত্রনায়ক আলমগীর নাকি যন্ত্রশিল্পী আলমগীর? কাকে ভোট দিবেন? আমি একবার রুনা ম্যামের বার্থডেতে গিয়েছি আমরা সবাই মিলে, তখন রুনা ম্যাম বলেছে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো বা যদি কিছু বলতে চাও সেটা বলতে পারো। So আমি একবার রুনা ম্যামকে বলেছি, বলেন তো আপনার আর আমার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, কি সেটা? তখন রুনা ম্যাম বলেছে, তুমি বলো কি? আমি বলেছি আপনার হাজব্যান্ডের নামও আলমগীর, আমার হাজব্যান্ডের নামও আলমগীর। তখন রুনা ম্যাম বলেছে হ্যাঁ, একজন নায়ক আর একজন যন্ত্রশিল্পী। সো ওইটা না আমার কাছে খুব মজা লাগে যে রুনা ম্যাম তো আমার আইডল, বাট হচ্ছে ওনার সাথে আমি গান গাওয়ার মিল না থাকলেও একটা বিষয়ে কিন্তু মিল আছে, আমিও আলমগীরের বউ, উনিও আলমগীরের বউ। আচ্ছা, আলমগীর ভাই যদি আপনাকে প্রেম করার অনুমতি দেয়? তাহলে করে দেখা যেতে পারে। আচ্ছা, নিশ্চয়ই এক্সপিরিয়েন্সটা ভাগাভাগি হবে। ডেফিনেটলি। And কেমন এক্সপিরিয়েন্স হতে পারে সেটা? সেটা একটা এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্স হতেই পারে। করার পর বোঝা যাবে। হ্যাঁ, এখন তো বলতে পারছি না কেমন হবে। ধরেন আপনাকে চৌরাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হলো। এত সুন্দরী ট্রাফিক পুলিশ দেখে তো সবার মাথা খারাপ হয়ে যেতে পারে। তারপর কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন আপনি? আমি মনে হয় এটা হ্যান্ডেল করতে পারতাম, বিকজ হচ্ছে যখন কেউ ড্রাইভ করে, আমি যদি পাশে বসি তখন আমার মনে হয় গাড়ি কিভাবে ড্রাইভ করে, আমি হলে তো আমি ভয়েই হয়তো এদিক ওদিক করে ফেলতাম। সো আমি যখন দাঁড়াতাম মাঝখানে, আমার মন মতো হয়তো কেউ আমাকে এসে কনভিন্স করলে যে আমাদেরকে একটু ছেড়ে দেন, আমি ছেড়ে দিতাম। আমার ওই পাশ থেকেও যদি কনভিন্স করতো, তাদেরকেও ছেড়ে দিতাম। সো ক্ল্যাশ করতো। চাঁদরাতে যদি আলাদিনের চেরাকটা আপনার হাতে আসে, আপনি কি চাইবেন? চাঁদ রাতে যদি আলাদিনের চেহারা আসে, তাহলে বলবো যে ঈদের দিনটা যেন শেষ না হয়। আমার কাছে মনে হয় কি, ঈদের দিনের চেয়ে আবার চাঁদ রাতের মজাটা অনেক বেশি। চাঁদ রাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সো ঈদের দিনটা যেন শেষ না হয়, এটাই আমি চাই। এক্সাইটেড থাকি এই দিনে, আসলেই চাঁদ রাত, তাই তো চাঁদ রাতের সময়টা খুব দ্রুত পাস হয়ে যায়। আচ্ছা, ঈদের দিন সকালবেলা যদি আপনি দেখেন যে আপনার বয়স 10 বছর হয়ে গেছে, তখন কি করবেন? মানে বর্তমান জীবনেই থাকবেন, এটাকেই বেছে নেবেন, নাকি নতুন করে নিজের জীবনটাকে সাজাবেন? আসলে কে না চায় লাইফটা রিস্টার্ট দিতে, তাই না? আমার তো আমি বড় হচ্ছি, বুড়া হচ্ছি, তারপরও আমি নিজেকে কনসিডার করি যে এখন আমি ছোট আছি। আমি কিন্তু ওভাবেই ঈদ উদযাপন করি। আমার মেয়ে যেভাবে আনন্দ করবে, আমার মনে হয় আমিও সেভাবেই সেলিব্রেট করবো ঈদটাকে। সো 10 বছর যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, আমি ওখানে লাইফ স্টার্ট করে ফেলবো। সঙ্গীত শিল্পী যদি আপনি না হতেন তাহলে কি হতেন? লুইপা কি হতো বা কেন হতো? তাহলে আমি হাউস ওয়াইফ হতাম, আমি আর অন্য কিছুই করতে পারতাম না। আমার কাছে মনে হয় যে আমি গান ছাড়া আর কিছুই পারি না। ঘর সাজানো, রান্না বান্না করা, এর মধ্যেই হয়তো আমার লাইফটা একদম সীমাবদ্ধ হয়ে যেত। আপনাকে একটা জিনিসের মিমিক্রি করতে হবে, আর সেটা হলো ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই কাতলে লাল। এটা আপনার করতেই হবে। আনিসা আপু তো করতে পারলো না, বাট আমাদেরকে কেটে চলে গেল। আপনার বেলায় আমরা ছাড়বো না। আমার মনে হয় আমার টাস্কগুলো বেশি কঠিন হয়ে যাচ্ছে না? একটু স্বজন প্রীতি করা হচ্ছে কি এখানে? অবশ্যই না। আপনি মধু মধু কথাটা যেহেতু আছে, সো আমি এটা মিমিক্রি করবো না। মধু হই হই বিষ খাওয়াইলা হন কারণে ভালোবাসার দাম নদিলা। পায়রার একটা কমন ডায়লগ কি? পায়রা নিশ্চয়ই আপনার ছোট মেয়ে, তো তার ছোটবেলার মানে কোন জিনিসটা সে সব থেকে বেশি, বা তার ডায়লগ, কমন একটা ডায়লগ?
পায়রার একটা কমন ডায়লগ হচ্ছে, মা আমি খুব এক্সারসাইটেড, মানে এক্সাইটেড বলবে, এক্সাইটেডটাকে বলে মা আমি খুব এক্সারসাইটেড। সো ওর কিছু মজা মজা ইংলিশ আছে, ওগুলো খুব ভালো লাগে। মানে তোমার ময়শ্চারাইজারটা আমাকে একটু দাও, তাহলে আমার স্কিনটা সুন্দর হয়ে যাবে। ময়শ্চারাইজার ময়শ্চারাইজার মজার মজার কথা বলে, আমার এগুলো খুব ভালো লাগে আসলে। আপনার কাছে যদি সামনে 10 বস্তা টাকা থাকে তাহলে আপনি কি করবেন, স্বপ্নে যদি পেয়ে থাকেন? 10 বস্তা টাকা থাকলে ডেফিনেটলি শপিং করে শেষ করব না। করব না। আমার কাছে মনে হবে 10 বস্তা টাকা থাকলে 1 বস্তা দিয়ে একটা সুন্দর গান বানাই, তারপরে সেকেন্ড বস্তাটা সেভ করে রেখে দিই, মেয়ের পড়াশোনার জন্য কাজে লাগতে পারে। আর তারপরের গুলো হয়তো একটা আমাকে একটা ওকে একটা। হ্যাঁ, এই যে এটা খারাপ হয় না। এটাই বলতে চাচ্ছি, তিনজনকে তারপরের গুলো মানে ডিস্ট্রিবিউট করে কিন্তু দিব। আমার মনে হয় ঘুম ভেঙে গেলেই তো শেষ, কারণ এটা তো স্বপ্নে ছিল। ঘুমিয়ে দোক না, কেই বা দেয় ভাই। আপনার যদি কখনো কণ্ঠস্বর প্রতিস্থাপন করতে হয় বা হতে পারে, আমি শিওর আপনি কখনোই চাইবেন না, তাহলে যদি কখনো এটা করতে হয় তাহলে কার কণ্ঠস্বর আপনি প্রতিস্থাপন করতে চাইবেন? আমার ছোটবেলা থেকে আসলে আমি গান শুনে আমার গানের প্রতি সখ্যতা হয়েছে। সো আমি সবার গান আলাদা আলাদাভাবে পছন্দ করি, বাট একজনের গান, একজনের ভয়েস আমাকে খুব বেশি টানতো, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন ম্যাম। তো ওনার টোনটাকে যদি আমি নিতে পারতাম তাহলে আমার মনে হয় যে খুব সৌভাগ্যবান হতাম আমি। এখন তিনজনের কাছে একটা সেম কমন প্রশ্ন, সবার ভালো গুণ, 3টা ভালো গুণ, 3টা খারাপ গুণ বলতে হবে। রাবি ভাই আপনাকে দিয়ে শুরু ও করি। মাঝখান থেকেই শুরু, বাহ! আমি তো ভাবছিলাম সেফ খেলবো, আপনি কোন আমাদের এক যে পাশ থেকে একটা শুরু মাত্র হবে। মানুষ, পুরুষ মানুষ, আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত। না, নিশ্চয়ই 3টা ভালো গুণ আর 3টা খারাপ গুণ। খারাপ গুণ 1 নাম্বার হচ্ছে আমি বদরাগী, 2 নাম্বার হচ্ছে আমি খুঁতখুঁতা, যে কোনো বিষয়ে মানে পারফেক্ট হতে হবে। আর 3 নাম্বারটা কি, নিজের খারাপটা তো অনেক খুঁজে পাচ্ছি না। 3 নাম্বারটা বলা যেতে পারে যে আমি অলস, মানে পারফেক্টও চাই আবার অলস। আর ভালো গুণ কি, আমাকে অনেকেই বলে আমি নাকি মানুষ ভালো, এটা হতে পারে। কারণ ভালো গুণটা আসলে নিজের জন্য বলা খুব মুশকিল, মানুষে বলতে পারবে। এটা একটা জিনিস হতে পারে। আমি সময়ের ক্ষেত্রে খুব সচেতন থাকি, কোথাও পৌঁছার বেলায় সময়টা আমার কাছে খুব জরুরি, সো পাংচুয়াল বলা যেতে পারে। আর একটা খুঁতখুঁতা, যেটা খারাপ দিক বললাম, সেটা ভালো দিকও ভালো হতে দিকে পারে। হতে পারে। সো এই ঘুরে ফিরে ওইগুলাই আসলে। আনিসা আপনার? আমি না চিন্তা করছিলাম যে আমি আসলে কি বলবো। আচ্ছা, আমার খারাপটাই আগে বলি। আমি ভাইয়ের সাথে আমার অনেকটা মিলেছে, যে আমিও বদরাগী না, ঠিক আমি আসলে বদরাগী বলা যেতে পারে। আমি সহজে রাগ করি না, বাট যখন রাগ হয় অনেক বেশি রাগ হয়ে যায়, মানে আনকন্ট্রোল হয়ে যায় খুবই, আমার রাগটা অনেক বেশি। কিন্তু রাগটা কি লিমিটেড থাকে? হ্যাঁ, একদম, মানে অনেক বেশি রেগে যায়, কিন্তু এটা কিছুক্ষণ পর আমি সেটা ভুলেও যাই যে আমি আসলে কেন রাগ করেছিলাম বা আমি কি করেছিলাম, বলেছিলাম, মনে রাখি না। বা থাকে না যে অনেকেই যখন আমাকে, এটা ভালো দিক, এটা ভালো দিকটার সাথে সাথে বলি যে আমি কষ্টের কথা মনে রাখি না। ধরো একজন আমাকে অনেক হার্ট করে কিছু বললো, আমি ওই সার্টেন টাইমটা অনেক কষ্ট পেয়েছি, বাট ওটা একটা সময় যে আমার মনে থাকে না, আমি ভুলে যাই, এটা কেন জানি না, আমি মনে থাকে না আমার। আরেকটা, আরো 2টা বলতে হবে না খারাপ দিক? হ্যাঁ, এইটাই আমার, এই একটাই খারাপ দিক, এই একটা খারাপের জন্য সব খারাপ হয়ে যায় আমার কাছে মনে হয়। আর বাকি 2টা কি বলবো, আর বাকি 2টা মাথায় আসছে না। আর ভালো দিক, আমার মনটা অনেক ভালো, আমার কাছে এটা মনে হয় যে একটা ভালো একটা মনের মানুষ আমি। তো এটা আবার খারাপ দিকও, বেশি ভালো মনের মানুষ হওয়া প্রয়োজন। ভালোটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে না। এটা কিন্তু না, ভালোর আমার দিকেই কাছে মনে হয় কি, যাচ্ছে। এই যে আমার কাছে মনে হয় আমার যে মন, যে নরম মনটা, এটা মাঝে মাঝে মনে হয় এটা আসলে আমার খারাপ সাইড। এটা বেশি ভালো না। হ্যাঁ, এটা উচিত না। এটা আসলে অনেক, আমি দেখাই অনেক মানে স্ট্রং, বা আমি অনেক, থাকে না যে রাগী, বাট আমি ভিতরে অনেক নরম, যেটা আমি বুঝাই না, বাট ভিতরে আমি অনেক ইনসাইডে অনেক ইমোশনাল, অনেক বেশি। এটা আমার খারাপ দিক। এই আর ভালো দিক, আমি আসলে নিজের ভালো দিক বলতে পারবো না, মাটা মানুষ বলতে পারবে। এই ভালো মনের মানুষ। ওকে, সেটা আমরা মানুষদেরকে ডিসাইড করতে দেই। এবার লুই পাপো আপনার। আমি হাসছি কারণ আমি মনে হয় ওদের থেকে একটু আলাদা, মানে অ্যাজ এ পার্সন। কারণ আমি অনেক ভালো, আমার খালি ভালো দিক মাথায় আসে, আমার কোনো খারাপ দিক মাথায় আসে না। একটা বলো, আমরা বলি। আমি অনেক পজিটিভ, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি হচ্ছে আমার অনেক ধৈর্য। থার্ডলি হচ্ছে আমি সবসময়, এই যে আমার চেহারাটা এরকম, অনেকে বলে যে এত হাসো কেন, আসলে হাসি না, আমার চেহারাই এরকম। মানে আমার মন খারাপ হয় না। আমি লাস্ট কবে কেঁদেছি আমার মনে নাই। So, 3টা তো বলেই ফেললাম অলরেডি। আর ফোর্থলি হচ্ছে
মানে 4টা বলছি, না সেটা হচ্ছে আমি বলে দেন যে কয়টা শর্ট আছে এগুলো আপনি ফিল আপ আমি না করে দেন। সব জায়গায় সবার সাথে কোপ আপ করতে পারি, মানে সেটা খুব হাই কিছু এটা আমার কারোর সাথে সাথেও হোক কিংবা কোনো মিশে যায়। হ্যাঁ যে কোনো হ্যাঁ, জায়গায় আমি এটা cope up এটা করতে আমি পারি। এটা আমি আমি মনে করতে পারছিলাম না যে আসলে এটা আমার আপুর সাথে মিলেছে যে আমিও কোপ আপ করে ফেলতে পারি, থাকে না যে চেনা নাই পরিচিত নাই বাট আমি তাকে আপন করে ফেলতে পারি। খারাপ দিক 1-2টা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমি অনেক হাই, এই যে আমি অনেক সবসময় অনেক এক্সাইটেড থাকি, দেখা যায় অনেক জায়গায় অনেকে চুপ করে গম্ভীর হয়ে পার্সোনালিটি নিয়ে বসে থাকতে চাচ্ছে, বাট আমি তাকেও মানে আমার মতো হাই করে ফেলি, এরকম হয়ে যায়। এটা একটা খারাপ দিক। আর সেকেন্ডলি বলা যায় যে আমার ভেতরে একটা চাপা জিদ আছে আসলে, ওইটা সবসময় আসে না, মানে এটা রাগ বলবো না, এটা জিদ বলা যেতে পারে, যে ওই জিদটা যদি একবার উঠে যায় ওটাকে আমি ওই সিচুয়েশনটাকে স্পয়েল করেই ছাড়বো, সেটা মানে যাই যত সুন্দর একটা এনভায়রনমেন্ট হোক না কেন সেটাকে আমার স্পয়েল করতেই হবে তখন। এখন চাঁদ রাত আজকে, কিন্তু তারপরও কিন্তু চাঁদ রাতে আমরা আমাদের কাজকর্মের বাইরে নেই। এখন আমাদের দর্শকদের জন্য বা নিজের রেসপন্সিবিলিটি থেকে আমরা দর্শকদের কাছে আসি, আমরা আমাদের কাজগুলো করে যাই। সো এখন সামনে কি কি কাজ আসছে তিনজনের কাছে আমরা জানতে চাই, একটু সংক্ষেপে আনিসা। আমার এই তো এই জঙ্গলি ফিল্ম আসছে, আমার এই ফিল্মে আমি একটা গান গেয়েছি, জনম জনম, প্রিন্স মাহমুদের কথা এবং সুরে, আমার প্রথম গান ওনার কথা এবং সুরে, এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। ঈদে আমি সবসময় আমার ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে পছন্দ করি, এটা আমাদের একদম ছোটোবেলা থেকে এই ট্রেন্ডটা সবসময় থাকে। এবং যখন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ আমার প্লেব্যাক প্রতি বছরই ঈদে থাকে একটা না একটা। সো এবার অনেক এক্সাইটেড জঙ্গলি সিনেমা নিয়ে, সবাই মিলে ফ্রেন্ডস ফ্যামিলি মিলে যাবো, সিনেমা দেখবো, নিজের গান দেখবো। এই তো এই কাজটি আসছে। এছাড়া মিউজিক ভিডিও করেছি, সেটাও ঈদের পরপরই আসবে। হাবিব ভাইয়ের সঙ্গে একটি নতুন গান করেছি ঈদের জন্য, সেটা এসেছে, ঘোর কেটে যায় শিরোনামে। এই তো আরও বেশ কিছু নাটকের গান করেছি, সেগুলোও আসবে। এই লিপাপু আপনার? আমার কিছু টেলিভিশন চ্যানেল থেকে গান আসছে তাদের ইউটিউব চ্যানেলে, আর ঈদের পরপরই ঠিক পহেলা বৈশাখ চলে আসবে, তখন আমারও একটা নতুন গান চলে আসবে। মানে গানটার ডিটেইলস এখনই শেয়ার করছি না, যেহেতু খুব শীঘ্রই আসছে গানটা, ওটা একটা সারপ্রাইজ। আমি কিছু গুঞ্জন শুনলাম ঈদের পরের দিন যেন কে কোথায় যাচ্ছে। হ্যাঁ, শোজ তো প্রচুর হচ্ছে, আর অনেক বছর পরে আমার মনে হয় যে রাবি ভাইয়ের সাথে একটা শো আমরা ঈদের পর দিন করছি একসাথে একটা মঞ্চে। আমরা কুমিল্লা রাবি ভাই আপনার কাজ নিয়ে আমার জানতে দাদুর চাই। বাড়ি, দাদুর বাড়িতে যাচ্ছি যেও, আমরা। ঘুরে এসো আমার আমরা। মনে আছে যেতে পারছি না। লাস্ট মনে হয় আমরা কুমিল্লাতেই একসাথে প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা। কুমিল্লা না, ভোলাতে মনে হয় না, কুমিল্লা। কুমিল্লাতে একসাথে। আচ্ছা, কুমিল্লাতে। ভোলাতে আপনি আলমগীরের সাথে প্রোগ্রাম করেছেন, হ্যাঁ। কুমিল্লাতে আমরা একসাথে করেছি। যন্ত্রশিল্পী আলমগীর। রাবি ভাই আপনার কাজ নিয়ে আমার জানতে কাজ আসলে ঈদকে সামনে রেখে স্পেশাল কোনো কাজ আমি করছি না, কিন্তু রেগুলার বেসিস আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিছু কাজ আসে যেটা একটু আমি বলবো যে গবেষণাধর্মী কাজ। যেমন যে গানগুলো অপ্রচলিত এই গানগুলোকে আমি সামনের দিকে আনার চেষ্টা করি। তো সেরকমভাবে ঈদের সপ্তাহে একটা গান আসছে, আর কিছু অডিও লেভেল কোম্পানি থেকে গান আসছে, 2-3টা হবে এই, আর একটা নাটকের গান আসছে। এছাড়া ওরকম কিছু নেই। বৈশাখে মনে হয় মানে এমন হয় আমাদের যে রেকর্ডিং আমরা করে রাখছি, বাট সেইটা শুটিং করে কবে রিলিজ করবে এটা আমরাও জানি না। রিলিজ হওয়ার পর কোম্পানি জানায় যে ভাই এটা ঈদে আসলো বা এটা পয়লা বৈশাখে আসলো, এরকম। যেমন আতিয়া আনিশার যে ব্যাপারটা ফিল্মের গান, এটা তো অনেক স্পেশাল, তো এটা সে জানতে পারলো, বাট আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য এটা খুব মুশকিল বলাটা কোন খুবই গানটা কখন মুশকিল। আসবে। হ্যাঁ, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ চাঁদ রাতের এই বিশেষ মুহূর্তটা আমাদের সাথে কাটানোর জন্য। আমরা তিনজনের কাছ থেকে একটা গান শুনতে চাই, কিন্তু তার আগে দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হচ্ছে। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে থাকার জন্য। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদের দিনটা আরও ভালো কাটুক, আর আবার দেখা হবে আমাদের অন্য কোনো বিশেষ আয়োজনে। রাবি ভাই, আমরা গানটা শুরু করি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই এমনকে আজ বিলিয়ে দিস আসমানি তাগিদ। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই এমনকে আজ বিলিয়ে দিস আসমানি তাগিদ। তোর সোনা দান
ঈদ মোবারক। ঈদ মোবারক।